ওকে, হয়েছে আপনার সমস্যা সমাধান? আচ্ছা ঠিক আছে, এখানে একটু লাইফ বেশি পড়ে তাই না? আচ্ছা দেখেন, আমরা আজকে পড়বো কি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি। তাহলে ড্রাগের ভাব দেখে বুঝতেছি আমরা কি ড্রাগগুলা ব্যবহার করা হচ্ছে ফর পেইন, তাই না? ফর পেইন। তাহলে ব্যথা দূর করার জন্য যে ওষুধগুলা ব্যবহার করা হচ্ছে সেই ওষুধগুলোকে আমরা বলতেছি একভাবে অ্যানালজেসিক, আরেকটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। এখন ইনফ্লামেটরি কেন আমরা বলতেছি তার কারণটা দেখেন, অ্যানালজেসিক কেন আমরা বলতেছি তার কারণটা দেখেন। ঠিক আছে, আমরা যদি নির্দিষ্টভাবে দেখি তাহলে দেখেন অ্যান্টি ইনফ্লামেটরি। আমরা আপনাদের ইনফ্লামেশন পড়াইছি না, মনে আছে? ইনফ্লামেশন কাকে বলে মনে আছে স্যার? বলেন তো, হোয়াট ইজ ইনফ্লামেশন? ভুলে গেছেন? সাধন সাহেব বলেন, হোয়াট ইজ ইনফ্লামেশন? স্যার আসলে এর যে সিম্পটমটা রেডনেস হবে, কাকে বলে স্যার? ইনফ্লামেশন হচ্ছে স্যার প্রদাহ হবে। প্রদাহই তো ইনফ্লামেশনের বাংলা। কে বলতে পারেন ইনফ্লামেশন কাকে বলে? বলছে কি সেল ইনজুরি। ইনফ্লামেশন মানেই কি সেল ইনজুরি। ঠিক আছে, হ্যাঁ, স্টিম সেল আসবে না, সেল ইনজুরি, যে কোনো সেল ইনজুরি হলো। তাহলে সেল ইনজুরি হলে আমাদের শরীরে জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যুগুলো এই সেল ইনজুরির বিরুদ্ধে যে প্রতিক্রিয়াটা দেখাচ্ছে এটাই হচ্ছে কি ইনফ্লামেশন, তাই না? তাহলে আমরা কি বলছিলাম, আমাদের দেহে কি সেল ইনজুরির ফলে আমাদের দেহে জীবিত ভাস্কুলারাইজ টিস্যু মানে কি ব্লাড গুলো, ঠিক আছে, ওই ইনজুরির বিরুদ্ধে যে প্রতিক্রিয়াটা প্রদর্শন করে, ঠিক আছে, ইনজুরিটা পাশের সেলে যেন ছড়াতে না পারে, যে জন্য কি যে প্রতিক্রিয়াটা প্রদর্শন করে তাকে ইনফ্লামেশন বলে। ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন 5টা পড়ছি আমরা। 5টা কার্ডিনাল সাইনের ভিতর কি কি ছিল? রেডনেস ছিল, ব্লিড ছিল, সোয়েলিং ছিল, খুব লাস্টে ছিল পেইন এবং ফাংশনলেস। তাহলে পেইন কি? এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ধরনের ইনফ্লামেশন চিনার একটা সহজ মাধ্যম হচ্ছে পেইন। যেখানেই ব্যথা হচ্ছে সেখানে ইনফ্লামেশন আছে। উইদাউট ব্যথা বা উইদাউট ইনফ্লামেশনে ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই। একটা আছে কি মনের ব্যথা, ঠিক আছে, মনের ব্যথাতে কোনো ইনফ্লামেশন লাগে না, ঠিক আছে, সেই জন্য মনের ব্যথাতে ব্যথার ওষুধও দেয় না, ঘুমের ওষুধ দেয়, তাই না? মনের ব্যথাতে কি অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ দেয়, অ্যানজাইলেটিক ড্রাগ দেয়, তাই না? কিন্তু ব্যথার ওষুধ দিবে না। কিন্তু ব্যথা যদি হয় নার্ভে, ব্যথা যদি হয় জয়েন্টে, ব্যথা যদি হয় মাসেলে, ব্যথা যদি হয় স্মুথ মাসেলে, ব্যথা যদি হয় স্কেলিটাল মাসেলে, ব্যথা যদি হয় কার্ডিয়াক মাসেলে, তাহলে কি ইনফ্লামেশন। ঠিক আছে, তাহলে যেহেতু ইনফ্লামেশনের কারণে ব্যথা হয়, যদি কোনো ওষুধের এই প্রপার্টিজ থাকে যে সে ইনফ্লামেশনটা দূর করতে পারে, তাহলে আমরা কি বলবো না সে ব্যথাও দূর করতে পারে। ইনফ্লামেশন যদি চলে যায় তাহলে তো ব্যথাটা কি ভালোই হয়ে যাবে। তাহলে আমরা এক ধরনের ওষুধ পাচ্ছি যে ওষুধগুলো কি করতে পারে, ইনফ্লামেশন দূর করে, তার মানে ব্যথার কারণ দূর করে, কি করে ব্যথা ভালো করে। আরেকটা অ্যানালজেসিক, তাইলে কাকে বলে? দেখেন অ্যানালজেসিকের সাথে আরেকটা জিনিস থাকে অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিক ড্রাগ, অ্যানেস্থেটিক ড্রাগগুলা কি লোকাল আছে, সিস্টেমিক আছে, তাই না? লোকাল, সিস্টেমিক। তাহলে দেখেন লোকাল অ্যানেস্থেসিয়া করি না আমরা স্টিচ দেওয়ার জন্য বা কোনো কিছু কি ড্রেসিং করার জন্য, কখনো কখনো কি হয় ব্যথা যেন কম পায় সেজন্য কি লোকাল অ্যানেস্থেসিয়া করি আমরা লিডোকেইন দিয়ে, তাই না? তাহলে অ্যানেস্থেসিয়া আর অ্যানালজেসিয়া দুইটার মধ্যে পার্থক্য কি হবে? দেখেন অ্যানেস্থেসিয়া যখন আমরা করতেছি, ঠিক আছে, এমন সব ড্রাগ ইউজ করতেছি যে ড্রাগগুলা কি করতেছে, আমাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে যত ধরনের কি নার্ভ ইম্পালস ব্রেনের দিকে প্রবাহিত হয় সকল নার্ভ ইম্পালস গুলোকে কি করে দেয়, বন্ধ করে দেয়। তাহলে এখানে টাচ করলেও আপনি ওইভাবে কি আর উপলব্ধি করবেন না যদি আমি কি করি, অ্যানেস্থেসিয়া করি, ঠিক আছে। আর অ্যানালজেসিয়া যদি আমি করি তখন কি হবে? অ্যানালজেসিয়া যদি আমি করি তখন কি আপনার শরীরের টাচ, অন্য কোনো স্পর্শ কি বন্ধ থাকবে না, বাট ব্যথার যে অনুভূতিটা যাচ্ছিল, ওই ব্যথা যে নার্ভ এন্ডিং এর মাধ্যমে কি চলাচল করতেছিল, ওই নার্ভ এন্ডিং গুলা কি হয়ে যাবে, ওই নিউরোট্রান্সমিটার গুলা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। তারপরে ব্যথাটা চলাচল করবে না, তারপরে ব্যথার অনুভূতি আপনি পাবেন না, বাট ব্যথা কিন্তু এখানে থাকবে। ক্লিয়ার কিনা?
আপনি টাচ করলে টেরও পাবেন অ্যানেস্থেসিয়া হয় নাই, কি হয়েছে? অ্যানালজেসিক হয়েছে। কি হচ্ছে? এখানে ব্যথাটা চলে যাচ্ছে। এই অ্যানালজেসিক গ্রুপের ড্রাগগুলোকে আমরা কি বলি? অপয়েড অ্যানালজেসিক। যেমন কি মরফিন, প্যাথেডিন, ট্রামাডল, ট্রেপেন্টাডল, এই টাইপের যে ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো কি করে? ব্যথা ভালো করে না। ব্যথা ভালো করে না মানে বুঝছেন? যে ইনফ্লামেশনের কারণে যদি ব্যথা হয়, তারা ইনফ্লামেশন কমাবে না, তারা কি করবে? ব্যথার অনুভূতিটাকে কমাবে। হ্যাঁ, তাহলে প্রচন্ড ব্যথা পেয়েছেন, এই প্রচন্ড ব্যথার সাথে কি অ্যানালজেসিক ড্রাগগুলো দিলে ব্যথার অনুভূতি কি কমে যাবে। এর সাথে অ্যান্টি ইনফ্লামেটরিও দিতে হবে। কিসের জন্য? অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটা কি করবে? ব্যথাটা ধীরে ধীরে ভালো করে ফেলবে। ঠিক আছে, আপনি যদি প্রথমেই অ্যান্টি ইনফ্লামেটরি দিয়ে দেন তাহলে কি হবে? একটু কষ্ট বেশি হবে। কেন বেশি হবে? কারণ প্রচন্ড ব্যথাটা দূর করতেও কি একটু সময় লাগে না? 2-1 দিন সময় লাগতে পারে। সেই জন্য দেখবেন সার্জারির পরে প্যাথিডিন, মরফিন ব্যবহার করে। কারণ কি? ব্যথাটা অনেক বেশি থাকে। আস্তে আস্তে যখন ইনফ্লামেশনটা কমে আসে তখন কিন্তু ওগুলো বাদ দিয়ে দেয়। কারণ ওই ড্রাগগুলোর একটা কমন ইফেক্ট কি? যে ওগুলা ডিপেন্ডেন্সি গ্রো করে শরীরে। তাহলে আমরা দেখতেছি দুইটা জিনিস, দুই ধরনের ড্রাগ এখানে আমরা খুঁজে পাচ্ছি। এক ধরনের ড্রাগ কি? যে আলটিমেট, এইটা তো আমরা বুঝি যে আমাদের যে কোনো ব্যথার অনুভূতি যদি ব্রেন পর্যন্ত না যায় তাহলে ওই ব্যথার অনুভূতিটা আমরা কখনো কি বুঝবোই না, তাই না? তাহলে আপনার শরীরে ব্যথা থাক আর যাই থাক, আলটিমেট কি অনুভূতিটা ব্রেনে গেলে একমাত্র আপনি কি করবেন? বুঝবেন যে আপনার শরীরে ব্যথা হচ্ছে। যদি অনুভূতিটা ব্রেনে না যায় তাহলে বোঝার কোনো উপায় নাই। এইটুকু তো আমরা বুঝি না। তাহলে দেখেন, এক ধরনের ড্রাগ কি করতেছে, এখানে আপনার কেটে গেছে, নার্ভ এন্ডিংয়ের মাধ্যমে কি এটা ট্রান্সমিটেড হয়ে কই যাবে? ব্রেনে যাবে, তাই না? এটা কই যাচ্ছে? ব্রেনে যাচ্ছে। এখন কথা হচ্ছে, যদি ব্রেনে যায় এই পথটাকে আমি বাধা দিয়ে দিই তাহলে এখানে ইনফ্লামেশন তো কমতেছে না, শুধুমাত্র কি ব্যথার অনুভূতিটা কমে যাচ্ছে। আবার আমি যদি এই জায়গাটা কি ভালো করি, রিপেয়ার করে কি ঠিক করে ফেলি, তাহলে তোমার ব্যথাটাই কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ড্রাগ যারা কি ব্যথার জায়গায় কাজ করে ব্যথাটাকে ভালো করে তাদেরকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি, আর যারা কি ব্যথার অনুভূতিটাকে কমায় দেয় তাদেরকে বলা হয় কি? অ্যানালজেসিক। ঠিক আছে, এই দুইটা গ্রুপ আমরা ক্লিয়ার? জি। আচ্ছা, আর অ্যানালজেসিক ড্রাগগুলো আমরা সচরাচর খুব একটা বেশি ব্যবহার করি না। কেন? অ্যানালজেসিক ড্রাগগুলো যেহেতু নার্ভ টার্মিনালে কাজ করে, নার্ভের উপর কাজ করে, সেহেতু এটা কি করে? বেশি দিন ব্যবহার করলে বা বেশি ব্যবহার করলে ডিপেন্ডেন্সি গ্রো করে, আপনার নেশা হয়ে যাওয়ার একটা ভাব থাকবে। মরফিন, প্যাথিডিন যদি আপনি বেশি দিন ব্যবহার করেন, কি করবেন? এই মরফিন, প্যাথিডিন ছাড়া আপনার কি লাগবে না? ভালো লাগবে না। এটার উপর আপনার একটা ডিপেন্ডেন্সি গ্রো করবে, নেশার একটা কি ভাব চলে আসবে। সেই জন্য এই ড্রাগগুলো বেশি দিন বা বেশিক্ষণ ব্যবহার করা যায় না। ওকে, তাহলে আমরা একটা করে ড্রাগে যাই। প্রথমে অ্যানালজেসিক ড্রাগ আমরা যেগুলো মুখস্থ করব ইউজ করার জন্য বা আমাদের মনে রাখার জন্য, সেটা দেখেন দেওয়া আছে অপয়েড অ্যানালজেসিক, তাই না? জি, অপয়েড অ্যানালজেসিক দেওয়া আছে। অপয়েড অ্যানালজেসিকের ভিতরে তিনটা ড্রাগ রাখবেন। একটা রাখবেন মরফিন, প্যাথিডিন, ট্রামাডল। এই তিনটা ড্রাগ ভালো করে শিখেন। একটা হচ্ছে মরফিন, প্যাথিডিন, ট্রামাডল। এগুলো হচ্ছে কি অপয়েড অ্যানালজেসিক। কি নাম এগুলো? অ্যানালজেসিক। অ্যানালজেসিক কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি না, এইটুকু মনে রাখতে হবে। অ্যানালজেসিক ড্রাগ এক ধরনের, হ্যাঁ, আর ইনফ্লামেটরি ড্রাগ আরেক ধরনের। এখন আমরা পড়ব অ্যান্টি ইনফ্লামেটরি। কি পড়ব? অ্যান্টি ইনফ্লামেটরি। এখন কথা হচ্ছে, আপনি যদি অ্যান্টি ইনফ্লামেটরি পড়তে যান তাহলে ইনফ্লামেশনের প্রসেসগুলো আপনাকে একটু ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, আমরা সিম্পলি যদি দেখি আপনাদের লেভেল থেকে যে ইনফ্লামেটরি প্রসেসটা কি, দেখেন এটা আমার একটা সেল। এখন এই সেলটা কি হচ্ছে? ইনজুর্ড হচ্ছে, ইনজুর্ড সেল। হ্যাঁ, ইনজুর্ড সেল। তাহলে সেল ইনজুরির ফলে ইনফ্লামেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, যদি কোনো সেল আমার এখানে যদি কেটে যায়, আলটিমেট কি কেটে যাচ্ছে? সেল কেটে যাচ্ছে না, টিস্যু কেটে যাচ্ছে না। তাহলে ইনজুর হচ্ছে কারা? সেল না। টিস্যু ইনজুর হচ্ছে মানে কি? টিস্যু কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। ইনজুর তো সেলই হবে। ঠিক আছে, আমরা যদি সেল ইনজুর্ড হয় তাহলে সেলের কোন অংশটা আগে, আমি যদি আগে আমার শরীরে কোথাও কাটা পড়ে, চামড়া আগে কাটা পড়বে না? তাহলে সেল মেমব্রেন যদি আগে ইনফ্লামেটেড হয়, সবার আগে ইনফ্লামেটেড হবে কোন অংশটা? ঠিক আছে, সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম, মনে আছে আপনাদের? কম্পোজিশন অফ সেল মেমব্রেন কার মনে আছে? সেল মেমব্রেনের কম্পোজিশন কি? প্রোটিন আর কি? ফসফোলিপিড স্যার। ফসফোলিপিড আর কি? অ্যারাকিডোনিক অ্যাসিড। এর তো পাথ হয়ে চলে আসলেন আপনি। হ্যাঁ স্যার, ফসফোলিপিড। সেল মেমব্রেনের উপাদান ছিল তিনটা। এক নাম্বার ছিল প্রোটিন, দুই নাম্বার ছিল লিপিড। লিপিডের মধ্যে ছিল কি? ফসফোলিপিড, কোলেস্টেরল, আরো কিছু আদার্স লিপিড।
আর ছিল কার্বোহাইড্রেট, তাই না? প্রোটিন ছিল, লিপিড ছিল, কার্বোহাইড্রেট ছিল। লিপিডের ভিতরে ছিল তিনটা, ফসফোলিপিড, কোলেস্টেরল, আদার লিপিড। তাহলে এখানে ফসফোলিপিডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন মেমব্রেন যখন রাপচার্ড হবে, ঠিক আছে, মেমব্রেন ফসফোলিপিড গুলাও কি হবে? রাপচার্ড হবে। যখন মেমব্রেন ফসফোলিপিড গুলা বাহিরে বের হয়ে আসবে, রাপচার্ড হবে, আমাদের শরীরে একটা এনজাইম আছে, যে এনজাইমের নাম হচ্ছে ফসফোলাইপেজ A2। কি এনজাইমের নাম? ফসফোলাইপেজ A2। এই ফসফোলাইপেজ A2 কি করবে? যে ফসফোলিপিড গুলা মেমব্রেন প্রোটিনের গঠন করে বাইরে বের হয়ে আসছে, ওই ফসফোলিপিড গুলা থেকে কি তৈরি করবে সে? অ্যারাকিটোনিক অ্যাসিড। অ্যারাচিডোনিক অ্যাসিডও বলে, অ্যারাকিটোনিক অ্যাসিডও বলে, হ্যাঁ। অ্যারাকিটোনিক অ্যাসিড তৈরি করবে। দেখেন এই অ্যারাকিটোনিক অ্যাসিডটাই পরবর্তী বিভিন্ন পাথওয়েতে কি করবে? বিভিন্ন কাজ করবে। যেমন অ্যারাকিটোনিক অ্যাসিডের দুইটা পাথওয়ে, ওকে। একটা পাথওয়ে হচ্ছে কক্স এনজাইম রিলেটেড পাথওয়ে, কি কক্স, আরেকটা হচ্ছে কি লক্স বা লিপোঅক্সিজেনেস। একটা হচ্ছে কি সাইক্লোঅক্সিজেনেস এনজাইম পাথওয়ে, আর একটা হচ্ছে কি লিপোঅক্সিজেনেস এনজাইম পাথওয়ে। অ্যারাকিটোনিক অ্যাসিডের দুই ধরনের এনজাইম কি করতে পারে? কাজ করতে পারে। যদি কক্স এনজাইম কাজ করে, তার আবার দুই ধরনের কক্স এনজাইম আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি অ্যারাকিটোনিক অ্যাসিডের কক্স এনজাইম কয়টা? দুইটা ধরতেছি। একটা হচ্ছে কি কক্স 1, কক্স 2, আরেকটা হচ্ছে কি কক্স 1। সাইক্লোঅক্সিজেনেস এনজাইম 1, সাইক্লোঅক্সিজেনেস এনজাইম 2। যদি সাইক্লোঅক্সিজেনেস এনজাইম 1 কাজ করে, সেই ক্ষেত্রে কি তৈরি হয়? মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট তৈরি হয় এটা থেকে, মানে স্টোমাকটা কি থাকবে? ভালো থাকবে। কিডনি ফ্রেন্ডলি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে, তার মানে কি কিডনিটাও ভালো থাকবে। কিডনি ফ্রেন্ডলি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে। আরেকটা তৈরি হবে কি প্লাটিলেট ফাংশন, ঠিক আছে। তার মানে প্লাটিলেট ফাংশন করে। প্লাটিলেট ফাংশন মানে কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এই জিনিসগুলো তৈরি হবে যদি অ্যারাকিটোনিক অ্যাসিডের সাথে কক্স এনজাইম কি করে? কাজ করে। আর কক্স 2 যদি কাজ করে, কক্স 2 কাজ করলে তৈরি হবে কি ইনফ্লামেশন, মানে এমন কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে, পিজি তৈরি হবে, যারা কি তৈরি করবে? যারা ইনফ্লামেশন তৈরি করবে। ইনফ্লামেশন, ফিভার, পেইন, এই সকল জিনিস কি হবে? তৈরি হবে, ঠিক আছে। আমরা ইনফ্লামেশনটা বলতেছি না, যারা কি পেইন তৈরি করবে। সহজ কথা, এই পাশে কি হয়? পেইন তৈরি করবে। আমরা পেইনটা দিয়ে ইনফ্লামেশনটাকে বুঝবো। তাহলে দেখেন কক্স 2 এনজাইম যখন বাইন্ড করে তখন তৈরি হচ্ছে কি পেইন। কক্স 1 যখন বাইন্ড করে তখন তৈরি বাইন্ড করবে স্যার এটার সাথে অ্যারাকিটোনিক অ্যাসিডের সাথে যখন কক্স 2 কাজ করবে তখনই তৈরি হবে পেইন, ঠিক আছে। এমন কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে যারা কি পেইন তৈরি করবে। অ্যানাচিডোনিক, অ্যারাচিডোনিক অ্যাসিড, ঠিক আছে। স্যার ওটা কি ডি না ডি স্যার? কোনটা? আপনার বই লেখা আছে না? আচ্ছা কোনটা স্যার? বই তো অবশ্যই থাকবে। জিনিসপত্র ব্যথার ওষুধ করতে এই যে দেখেন পাথর, মানে কি বলছে? অ্যারাচিডোনিক অ্যাসিড। অ্যারাকিটোনিক বলবেন, হ্যাঁ অ্যারাকিটোনিক অ্যাসিড। 44 ওকে, এইটুকু তো ক্লিয়ার। এখন দেখেন যদি অ্যারাকিটোনিক অ্যাসিডের সাথে লক্স এনজাইম অথবা কি বলতেছি লিপোঅক্সিজেনেস এনজাইম বাইন্ড করে, সেই ক্ষেত্রে কি তৈরি হবে? সেই ক্ষেত্রে তৈরি হবে ব্রঙ্কোস্পাজম হবে। কি হবে? ব্রঙ্কোস্পাজম হবে, কনজেশন হবে। যদি লক্সের সাথে স্যার আলটিমেট কি হবে? যাদের অ্যাজমা প্রবলেম হবে, অ্যাজমাটিক প্রবলেম কি হবে? অ্যাজমাটিক প্রবলেমটা অ্যাগ্রিগেটেড হবে, মানে বাড়বে, ঠিক আছে। অ্যাজমাটিক প্রবলেমটা কি হবে? বাড়বে। এইটুকু যদি আমরা মাথায় রাখি, বাকিটা শুধু এখন ওষুধ, কোন ওষুধ কোথায় কাজ করে, ঠিক আছে। দেখেন আমাদের যখন আমরা ড্রাগের কথা বলতেছি, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, কি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে কি স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, কি না? স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আরেকটা কি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটুকু তো বুঝি। এই নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন সিলেক্টিভ
আরেকটা কি স্যার উপরে Selective. একদম উপরে কি স্যার? অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো দুই ধরনের, একটা হচ্ছে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, আর একটা হচ্ছে কি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। নন স্টেরয়েডটা দুই প্রকার, একটা হচ্ছে নন সিলেক্টিভ আর একটা হচ্ছে কি সিলেক্টিভ। এখন নন সিলেক্টিভ কারা? নন সিলেক্টিভ তারা যারা কক্স 1 এবং কক্স 2 দুইটার সাথে কাজ করে দুইটাকে বন্ধ করে দেয়। তাহলে দেখেন আমি যখন ডাইক্লোফেনাক খাবো, আমি যখন আইবুপ্রোফেন খাবো, আইবুপ্রোফেন এসে কি করবে? এই রাস্তাটাকেও বন্ধ করে দিবে, এই রাস্তাটাকেও কি করে দিবে? বন্ধ করে দিবে। তখন আমার ব্যথা দূর হয়ে যাবে না, ব্যথা তো আর তৈরি হচ্ছে না, ব্যথা বন্ধ হয়ে যাবে। কিন্তু নন সিলেক্টিভ হওয়ার কারণে মিউকোসাল প্রোটেক্টিং প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো আর কি হবে না? রিলিজ হবে না। তৈরি হবে না। কিডনি ফ্রেন্ডলি প্রোস্টাগ্ল্যান্ডিন বাকি প্লাটিলেট ফাংশন কমে যাবে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। ওকে, এখন চিন্তা করেন তার মানে কি, যদি আমি নন সিলেক্টিভ ড্রাগ ইউজ করি এর সাথে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আমাকে। এর মানে কেন খেতে হবে? নন সিলেক্টিভ ড্রাগ খেলে তো এটাও বন্ধ এটাও বন্ধ, সে তো সিলেক্টিভ না। তার মানে কি মিউকোসাল প্রোটেক্টিং প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না, আলটিমেট তার কি করতে হবে? গ্যাস্ট্রিকের ওষুধ সাথে খেতে হবে যেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ কমে যায়। বাট আমরা যদি সিলেক্টিভ ড্রাগ ব্যবহার করি, যেমন ইটোরিকক্সিব, তাই না, ভ্যালডিকক্সিব, রফিকক্সিব, এগুলো কি সিলেক্টিভ অ্যানাসিড, মিউকোসাল প্রোটেক্টিভ এজেন্ট। হ্যাঁ, মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট। আচ্ছা, তাহলে কি সিলেক্টিভ ড্রাগ ব্যবহার করলে কিন্তু এটা বন্ধ হয় না? তার মানে এটা কি থাকে? রান থাকে, শুধুমাত্র বন্ধ হয় কোনটা? পেইন। তাহলে এই গ্রুপের ড্রাগ যদি আমরা ব্যবহার করি, রোগীর যদি গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে তাহলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ না দিলেও চলবে। রোগীর যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ দিব গ্যাস্ট্রিকের সমস্যার কারণে, কিন্তু ওষুধের কারণে যে গ্যাস্ট্রিকের ওষুধ দিব এরকম না। কিন্তু আমি নন সিলেক্টিভ ব্যবহার করলে রোগীর গ্যাস্ট্রিকের সমস্যা থাকুক আর না থাকুক রোগীকে কি দিতে হবে? গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে। এটুকু ক্লিয়ার কিনা? আরেকটা হচ্ছে এসএআইডি, ঠিক আছে, কি বলেন, স্টেরয়েড, স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই ড্রাগগুলো কোথায়? আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি শক্তিশালী এনএসআইডি ব্যবহার করি, মানে খুব পাওয়ারফুল ব্যথার ওষুধ ব্যবহার করি, যেমন কিটোরোলাক ইনজেকশন, ন্যাফ্রক্সেন, তাই না, এই টাইপের ওষুধগুলো যদি ব্যবহার করি, তাহলে অ্যাজমাটিক রোগীর কি হতে পারে? অ্যাজমার সমস্যা হঠাৎ করে বেড়ে যেতে পারে। কেন বেড়ে যেতে পারে? দেখেন আমি যখন শক্তিশালীটা ব্যবহার করি, এরা শক্তিশালীভাবে কি করবে? এই লাইনটাকে বন্ধ করে দিবে না? তাহলে অ্যারাকিটোনিক অ্যাসিডগুলো সব কোন লাইনে চলে যাবে? এই লাইনে চলে যাবে। এই লাইনে চলে গেলে কি হবে? ব্রঙ্কোস্পাজম হবে, কনজেশন হবে, বুকের ভিতরে কি শ্বাসটান বেড়ে যাবে, তাই না, শ্বাসকষ্ট কি হবে? বেড়ে যাবে আগের চেয়ে। ঠিক আছে, তার মানে অ্যাজমাটিক রোগীদের শক্তিশালী ব্যথার ওষুধ দেওয়ার আগে আমাকে চিন্তা করে দেখতে হবে তার অ্যাজমার কন্ডিশনটা কিরকম। ওকে, তাহলে আমাকে আগে থেকে কি মন্টিলুকাস টাইপের ড্রাগগুলা ওই ব্যথার ওষুধের সাথে ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে দেখেন, আমরা স্টেরয়েড ড্রাগগুলা কি এর ভিতরে পড়ছি না? অ্যান্টি ইনফ্লামেটরিতে এখন পড়বো, তার আগে আমরা কোথায় পড়ছি মনে আছে? স্টেরয়েড ড্রাগগুলা হাইপারটেনশনের স্টেরয়েড পড়ছি, আর না না, স্টেরয়েড পড়ছি কোথায় বলেন? অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ, অ্যান্টি অ্যাজমাটিক স্টেরয়েড পড়ছি না আমরা। দেখেন স্টেরয়েড কোথায় কাজ করতেছে? স্টেরয়েড কাজ করে এই জায়গাটাতে। তার মানে কি, সে ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে বাধা দেয় অ্যারাকিটোনিক অ্যাসিড তৈরি করতে। যদি অ্যারাকিটোনিক অ্যাসিড তৈরি না হয়, ব্রঙ্কোস্পাজমও হবে না, ব্যথাও তৈরি হবে না, প্রোস্টাগ্ল্যান্ডিনও কি কিছুই তৈরি হবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কি এটা ডাইরেক্ট, যদি আমরা বলি ইনডাইরেক্টলি কি, ওই আমাদের যে ব্রঙ্কাইটিস থাকে অথবা কি ব্রঙ্কাসে যদি কোনো সোয়েলিং থাকে, এই সবগুলো জিনিস কমানোর জন্য কি ডাইরেক্টলি সে হেল্প করে। সেই জন্য স্টেরয়েড কি হাঁপানির জন্য ভালো, স্টেরয়েড কি ব্যথার জন্য ভালো বা ইনফ্লামেশনের জন্য ভালো। ঠিক আছে, বাট মনে রাখতে হবে স্টেরয়েডগুলো কিন্তু আমাদের শরীরের হরমোন। সো হরমোনগুলো যদি আপনি বেশি ইউজ করেন তাহলে আমাদের শরীর থেকে প্রোডাকশন লেভেল কি হবে? কমে যেতে পারে, ব্লাডে যদি বেশি থাকে। ঠিক আছে, কমে গেলে কি হবে? আমি তো সবসময় হরমোন জাতীয় ওষুধ খেতে পারবো না, তাহলে কমে গেলে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক মানে প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করার সময় আপনাকে যথেষ্ট কি সুনির্দিষ্ট ইন্ডিকেশন ছাড়া ব্যবহার করা যাবে না, কারণ এর সাইড ইফেক্টও বেশি, অতিরিক্ত হয়ে গেলেও প্রবলেম, কম হয়ে গেলেও কি প্রবলেম। ঠিক আছে, তার মানে হরমোনাল ড্রাগগুলো আমরা শুধু তখনই ব্যবহার করব, ঠিক আছে, যখন ইট শুড বি ইন্ডিকেটেড। ক্লিয়ার কিনা? এখন আমরা তো জাস্ট এই ব্যথার ওষুধগুলো বললাম। এখন দেখেন এই ব্যথার কয়েকটা ওষুধ বললে আপনার কি হবে না, কারণ ব্যথার সাথে রিলেটেড অনেকগুলা জিনিস আছে। ঠিক আছে, যেমন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব,
আপনার বোন ক্ষয় হয়ে গেছে, আর্থ্রাইটিস হয়েছে, ব্যথা করতেছে, তাহলে আপনার আর্থ্রাইটিস হচ্ছে কিসের জন্য? ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডির অভাব, ঠিক আছে, এই কারণে আর্থ্রাইটিস হচ্ছে। এখন আমি ব্যথার ওষুধ যদি শুধু দেই, আপনার যদি ওই ক্যালসিয়াম ভিটামিন ডিটা যদি ফিল আপ না করি, তাহলে কিন্তু ব্যথা ভালো হবে না। তাহলে এখানে ডাইরেক্ট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বোনের ব্যথার ওষুধ না, কিন্তু বোনের ব্যথাটাকে সে কি করতে পারে? পার্শিয়ালি কন্ট্রোল করতে পারে। আপনার কার্টিলেজ ডিজেনারেশন হয়ে গেছে, বোনের যে কার্টিলেজ গুলো থাকে, এর কারণে আপনার ব্যথা করতেছে জয়েন্টে। তাহলে আমার কার্টিলেজ তৈরির ওষুধ যদি আমি না দেই, শুধু ব্যথার ওষুধ দিলে কি হবে না? ভালো হবে না। আপনার গাউটি আর্থ্রাইটিস আছে, আপনার জয়েন্টের ভিতর কি জমে গেছে? ইউরিক অ্যাসিড জমে গেছে। তাহলে ইউরিক অ্যাসিড দূর করার ওষুধ কিন্তু ব্যথার ওষুধ না, বাট ইউরিক অ্যাসিড দূর হলে কি হবে? ব্যথা কমে যাবে। এইভাবে কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো কি করে? সারাউন্ডিং ভাবে কি ব্যথার ওষুধের সাথে থেকে কি করে? কোমরবিড ইফেক্ট দেয়। যেমন ধরেন আমরা যদি বলি ঘুমের ওষুধ, ঠিক আছে, অথবা ধরেন আমরা ব্যাক্লোফেনের কথা চিন্তা করেন, এরা কি মাসেল রিল্যাক্স করে। তারপরে কি ওই যে কি টলপেরিসন, ইপেরিসন, ড্যান্ট্রোলিন, এই টাইপের যে ড্রাগগুলো আছে, এগুলো মাসেল রিল্যাক্সেশন করে। তাহলে যাদের মাংসপেশিতে টানের কারণে, মাংসপেশি কন্ট্রাকশনের কারণে ব্যথা হয়, এদেরকে আমরা এই ওষুধগুলো দিতে পারি না? তার সাথে ব্যথার ওষুধ কি আমি দিতে পারি? কারণ পেট ব্যথা হচ্ছে, স্পাজমোটিক পেন, তাই না, ভিসেরাল পেন, এই পেনের জন্য কি নির্দিষ্ট ড্রাগ আছে, নাম কি? নির্দিষ্ট ড্রাগগুলোকে আমরা কি বলি? অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ। এখন অ্যান্টিস্পাজমোটিক ড্রাগের সাথে আমরা চাইলে কি দিতে পারি? NSAIDও দিয়ে দিতে পারি। ওইটা ওটার মতো কাজ করবে, এটা কি এটার মতো কাজ করবে। আপনার জয়েন্টে পেন, আমি জয়েন্টে ব্যথার সাথে সাথে কি দিয়ে দিতে পারি? আপনাকে চাইলে আমি ক্যালসিয়াম, ভিটামিন ডি এই টাইপের প্রোডাক্ট দিয়ে দিতে পারি। আপনার নিউরোপ্যাথিক পেন, নিউরোপ্যাথিক পেনের জন্য কি নার্ভের মায়োলিন শিট ড্যামেজ হয়ে যাওয়ার কারণে হতে পারে, এর জন্য আমি ভিটামিন B1, B6, B12, ভিটামিন B12, তারপরে কি সায়ানোকোবালামিন যেটা আছে, সায়ানোকোবালামিন, ম্যাকোবালামিন, এই সবগুলো ড্রাগই কি ইউজ করতে পারি। তার সাথে যদি আমি চাই তাহলে গাবালিন, প্রিগাবালিন, গাবাপেন্টিন অথবা কি NSAID, SAID সবগুলো ড্রাগই কি করতে পারি? ব্যবহার করতে পারি। তবে কোন ড্রাগ কার ক্ষেত্রে ব্যবহার করব এটা কিন্তু কি রোগীর উপরে ডিপেন্ড করতেছে, রোগী কি টাইপের ব্যথা নিয়ে আসতেছে, ঠিক আছে। রোগীর মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ব্যথা করতেছে, এখন এটার জন্য আপনি কি ড্রাগ দিবেন বা এর আগে কি ড্রাগ দিয়েছেন, এটার সাথে কি অনেক জিনিস ডিপেন্ড করবে। দেখেন প্রত্যেকটা রোগী এক একটা কি কেস স্টাডি, এক একটা রোগী নিয়ে যদি আপনি চিন্তা না করেন যে একে আরো কি দিলে ভালো হতো, এর আর কি সমস্যা থাকার ইয়া ছিল, একটা রোগ ওষুধ দিচ্ছেন ভালো হয় না, কেন ভালো হয় না, এটা নিয়ে যদি চিন্তা না করেন, আসলে চেঞ্জ করে দিবেন, তাহলে হবে না। আপনাকে কি আপনার লাইফ টাইম এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। যত জানবেন তত আপনি অ্যাকুরেট হবেন, আর যত অ্যাকুরেট হবেন তত আপনার কি হবে? ক্লিয়ার হবে স্যার। ট্রিটমেন্ট স্যার গাইডলাইন তত এখানে ভালো একটা হবে। এনাসাইড আছে স্যার, অ্যাসপিরিন, এটা কি স্যার ইয়াতে দেওয়া যাবে? কি আছে? এনাসাইড হিসেবে আপনার অ্যাসপিরিন স্পষ্ট NSAID, ঠিক আছে। এখন কথা হচ্ছে অ্যাসপিরিন স্পষ্ট NSAID, বাট আমরা যখন ডোজের ক্ষেত্রে চিন্তা করি, অ্যাসপিরিন যখন আমরা লো ডোজ ইউজ করি, লো ডোজ মানে 75 মিলিগ্রাম, 115 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, এই টাইপের ডোজগুলোতে কিন্তু অ্যাসপিরিন অ্যান্টি ইনফ্লামেটরি না। এই টাইপের ডোজে অ্যাসপিরিন হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, ওই যে শুধুমাত্র COX-1টাকে বন্ধ করে অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট না, দিবে। আমি এই কথাটা বলতেছি, তখন তো ইনস্টিটিউশন যদি থাকে ওই অবস্থায় তো কোনো ক্রমে দেওয়া যাবে না। আমি তো বললামই যে প্লাটিলেট ইফেক্ট যেহেতু বেশি হবে, প্লাটিলেট অ্যাগ্রিগেশন যেহেতু কি কমে যাবে, তার মানে কি তার প্রচুর ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাসপিরিন ব্লিডিং, শুধু অ্যাসপিরিন কেন, ডাইক্লোফেনাক, কিটোরোলাক, এগুলো কি আপনার মনে হয় না যারা কি ওই যে ব্লিডিং টেন্ডেন্সিটা কি বাড়াতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা ডেঙ্গুর ক্ষেত্রে কি বলি, ডেঙ্গুর ক্ষেত্রে কোনো NSAID ব্যবহার করা যাবে না এক্সেপ্ট প্যারাসিটামল, কারণ প্যারাসিটামল ডাইরেক্টলি কি NSAIDর ভিতরে আমরা ডাইরেক্ট ফেলতেও পারি না, এটা পেইন দূর করে সেই জন্য আমরা ফেলতে পারি, কিন্তু কি এটা মূলত অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তার মানে কি যে কোনো জ্বরে আমি দেখেন, আমি যদি প্রচন্ড জ্বর হয়, আপনি কি মনে করেন ডাইক্লোফেনাক, বোল্টালিন সাপোজিটরি দিলে জ্বর কমবে না? জ্বরও কমবে, ব্যথাও কমবে, কিন্তু কথা হচ্ছে বোল্টালিন সাপোজিটরি যখন দিবেন আপনার শরীরে কি অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট কি মানে প্লাটিলেট ইফেক্টটাও কমে যাবে। তখন কিন্তু যদি নর্মাল ডেঙ্গু হয়ে থাকে সেটা কি হ্যামোরেজিক ডেঙ্গু হয়ে যেতে পারে। ওকে, মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য দিয়েছেন, ব্লিডিং হঠাৎ করে কি বেড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমি কাকে কোনটা দিব এটা আমার অবশ্যই চিন্তা করে দিতে হবে। কথা বলেন স্যার, ডাইক্লোফেনাকের সাথে আর কোনটা বললেন? কিসে? অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, ওই যে ইনস্টিটিউশনের সময় যে দেওয়া যাবে না বা অ্যান্টিপ্লাটিলেটের কাজ করবে এরকম। দেখেন মেনস্ট্রুয়েশনের সময় আপনি ইজিলি যদি চিন্তা করি, আমরা মেনস্ট্রুয়েশনের সময় কেন দিচ্ছি আমরা ওষুধগুলো,
কিসের জন্য দিবেন আপনি? আমি ব্যথার জন্য দেবো। হ্যাঁ, ব্যথার জন্য দিবেন। এখন ব্যথার সাথে দুইটা জিনিস আছে, ব্যথার সাথে কি ব্লিডিং কম হচ্ছে না বেশি হচ্ছে? কারোর ব্লিডিং বেশি হওয়ার জন্য ব্যথা হচ্ছে, কারোর ব্লিডিং কম হওয়ার জন্য ব্যথা হচ্ছে। তাহলে যার ব্লিডিং কম হওয়ার জন্য ব্যথা হচ্ছে তাকে আপনি দিতে পারেন, কিন্তু যার ব্লিডিং বেশি হওয়ার জন্য ব্যথা হচ্ছে তাকে আপনি ঠান্ডা সেক দেওয়ার কথা প্রথমে বলতে পারেন। এর সাথে কি অ্যান্টিস্পাজমোটিক ড্রাগের প্রয়োজনে ইনজেকশন আপনি দিতে পারেন। ক্লিয়ার হয় না আপনার? যে কারণ ব্যথা কিন্তু দুই কারণেই হতে পারে। একজনের কি অল্প অল্প ব্লিড হচ্ছে, তার সাথে কি ইয়া হচ্ছে, ব্যথা করতেছে। আরেকজনের কি প্রচুর রাশ ব্লিডিং হচ্ছে, এর সাথেও কি করতেছে, ব্যথা করতেছে। টাইমোনিয়াম মিথাইল সালফেট দিতে পারেন, রোটাভেরিন দিতে পারেন, ডাইসাইক্লোভেরিন দিতে পারেন, মেবিভেরিন দিতে পারেন, সবগুলো তো একই গ্রুপের ড্রাগ। ঠিক আছে, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ। এইটুকু ক্লিয়ার কিনা? জি। ঠিক আছে, তাহলে আপনাদের দেখেন আমরা কি কি ড্রাগ পড়িয়ে ফেলছি। দুটো অন্যরকম ড্রাগ দিতে হবে, এটাদের বেশি ব্লিডিং হয় একরকম ড্রাগ। অ্যাকচুয়ালি কি ব্লিডিং এর জন্য আমরা যখন ড্রাগ দিচ্ছি, তাই না, কারণটা যদি না জানি তাহলে প্রবলেম। আপনি এখানে প্রচুর ব্লিডিং হলে আমরা কি ওই যে ব্লিডিং এর ড্রাগ করলাম কয়েকদিন আগে, তাই না, ট্রানিকজেমিক অ্যাসিড, অ্যামিনোক্যাপ্টোরিক অ্যাসিড আপাতত দেওয়া যায়, কিন্তু কি কারণে তার ব্লিডিং হচ্ছে, জরায়ুতে টিউমার আছে কিনা, সিস্ট আছে কিনা, ইউটেরাসে কোনো সমস্যা আছে কিনা, এটা তো খুঁজে বের করতে হবে। কোনো বাদ নাই। দেখেন এনএসএআইডি যা আছে সব, কারণ এনএসএআইডি আপনার দোকানের এক নাম্বার অবলম্বন, যেটা আপনি বিক্রি করবেন। ঠিক আছে, এখানে সব ডাইক্লোফেনাক থেকে সরি অ্যাসপিরিন থেকে শুরু করে যা আছে নিচের একদম সবগুলা এনএসএআইডি একটা বাদ দেওয়া যাবে না। এরপরে স্যার কম্বিনেশন করতে হবে। হ্যাঁ, কম্বিনেশন সহ ন্যাপট্রোক্সান ইসোমিপ্রাজোল কম্বিনেশন কোন দোকানে নাই? প্রতিটা দোকানে আছে। সব দোকানেই থাকবে। এটা বিক্রি করলে লাভ বেশি, বুঝছেন? বলতে হবে আর বাইরে নেন, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। প্রযুক্তি। কাস্টমার এসে বলবো ওই যে ভাই কোন ব্যথার ওষুধের সাথে যেন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না, ওটা দেন। এটা স্যার নাম বেশি। এই যে এখানে আরেকটা কম্বিনেশন দিছে। স্যার ওই মিসোপ্রোস্টোলের সাথে ডাইক্লোফেনাক। মিসোপ্রোস্টোলের সাথে ডাইক্লোফেনাক দিছে কেন বলেন তো? যেন গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়া লাগে। বাট দেখেন মিসোপ্রোস্টোল আর আমি কিন্তু মিসোপ্রোস্টোল ট্যাবলেটের দাম 16 টাকা করে, 15 টাকা করে। আমি 2 টাকা দামের একটা ব্যথার ওষুধের সাথে যদি 16 টাকা দামের ওটা দেই, তার চেয়ে গ্যাস্ট্রিকের ওষুধ দাম ভালো না? জি। কিন্তু এটা তো ইনজেকশন, ডাইক্লোফেনাক প্লাস মিসোপ্রোস্টোল ইনজেকশন। কম্বিনেশন দুইটা আছে। আর যে কম্বিনেশনে থাকুক ওষুধ তো চিনবেন যে কম্বিনেশনের মধ্যে এই ড্রাগ আছে। নেক্সট ওয়ান আসেন। স্যার এটা নেক্সট ওয়ান কি সিলেক্টিভ, এটা আমরা পড়াই ফেলছি তাই না? স্যার এটা কি সব করতে হবে? কোনটা সিলেক্টিভ? এটা আছে কয়টা? সেলোকক্সিব, রফিকক্সিব, ভ্যালডিকক্সিব, ওই লাস্টেরটা বাদ দিয়ে সবগুলা পড়বেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ মোস্টলি ইউজ হয় কোনটা? ইটোলিকক্সিবটা, তাই না? ঠিক দাঁতের আছে, জন্য নাকি স্যার এটা ভালো? ডেন্টাল ইনফেকশনের জন্য আইডিয়াল, তবে বেশি ডোজে ব্যবহার করা যাবে না, কারণ এটা কি কিডনির উপরে ভালো ইফেক্ট করে। ইটোরি কক্সিড। ঠিক আছে, বেশি ডোজে খেলে দেখবেন হাতে পায়ে পানি চলে আসছে। ইটোরি কক্সিড স্যার এটা। হ্যাঁ, ইটোলিকক্সিব, সবগুলা কক্সিব। চিনার উপায় হচ্ছে কি কক্সিব। কক্সিব মানে এগুলো সিলেক্টিভ ড্রাগ। রফিকক্সিব, ভ্যালডিকক্সিব, সিলেক্টিভ। বুঝেন না? ইটোডোলাক এক্সট্রা। ইটোডোলাকটা এক্সট্রা। আপনি শুধু কক্সিবটা মনে রাখবেন। কক্সিব মনে রাখলে বুঝবেন এগুলো সিলেক্টিভ, আর বাকি যা আছে দুনিয়ার সব কি নন সিলেক্টিভ। এরপরে দেখেন ড্রাগ অ্যাক্টিং অন স্কেলিটাল মাসল রিল্যাক্সেশন। তার মানে স্কেলিটাল মাসলগুলোকে রিল্যাক্স, অনেক সময় টান লাগে রক্তে, তাই না, সরি মাংসপেশিতে টান লাগে, টানের কারণে যে ব্যথাগুলো হয় জন্য এই টাইপের ড্রাগগুলো দেয়। স্যার স্প্যান করতে তখন এই টাইপের ড্রাগগুলো দিতে কি কি আছে? ব্যাকলোফেন, এখানে যেটা পড়বেন ব্যাকলোফেন পড়বেন। ব্যাকলোফেন না ব্যাকটোফেন? ব্যাকলো হবে, ব্যাকলো, এখানে বানানো দিছে। ব্যাকলোফেন, ব্যাকলোফেন, ব্যাকলোফেন। ডাইজিবাম করতে হবে না, ডাইজিবাম আমরা ইয়া করব, বেনজোডাইজিবাম দিয়ে করব। ব্যাকলোফেন, ব্যাকলোফেন পড়বেন, ইপোরিসন পড়বেন, টলপেরিসন পড়বেন, ডেন্ট্রোলন পড়বেন, ড্যানফ্লোন, সোডিয়াম, সোডিয়াম, এই চারটা পড়বেন। ব্যাকলোফেন না ব্যাকলো, ব্যাকলোফেন, ব্যাকলোটেন, তাই না? ব্যাকলোফেন, ব্যাকলোফেন। ব্যাকলোফেন আপনাদেরটা নাম কি? চলে আসে টিটা চলে আসে, এটা এল হবে স্যার। আমাদের আজান সাহেব, স্যার আসলে বিষয়টা হচ্ছে কি এই গ্রুপের প্রোডাক্টগুলো এক নম্বর আমরা গ্রুপে না, আর 2 নম্বরে এই কম দামের প্রোডাক্টগুলো বলি না আমরা। আমার অনেক প্রোডাক্ট আছে, আমি বলি না ডাক্তার কাছে। আপনি বিশ্বাস করবেন যে সাইড ইফেক্ট কোনোদিনও কোনো ডাক্তারকে একটা গিফট দেয় নাই, কোনো কিছু দেয় না। অটো স্যার কর্টিকোস্টেরয়েড কি স্যার? একটা দিন হ্যাঁ আমরা বলতেছি। তাহলে আমরা কি বললাম এতক্ষণ? যা বললাম সবগুলা কি এনএসএআইডি, তাই না?
এখন আমরা ওই যে এসএআইডি পড়বো, স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এর ভিতরে সবগুলা কর্টিকোস্টেরয়েড। ঠিক আছে, প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, ডেক্সামিথাসোন যা পড়বেন, এগুলো সব ট্রায়ামসিনোলন সবই হচ্ছে কি steroid. কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। 4 নম্বর যেটা স্যার এটা এনএসআইডি কোনটা? ওই যে ব্যাকঅ্যাপ না না, এগুলো এনএসআইডি হবে কেন? একটা এনএসআইডি না, এইগুলো সব বললাম কি স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট, মাসল কন্ট্রাকশনের জন্য পেন হবে আর মাসল রিল্যাক্স করে দেবে। কর্টিকোস্টেরয়েড কর্টিকোস্টেরয়েড গুলো অ্যান্টি ইনফ্লামেটরি। এই যে এখানে আমরা বললাম কি এসএআইডি, স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা কি এনএসএআইডি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তাহলে এই যে এটা তো আমরা এখনো পড়ি না, এটা হচ্ছে এগুলো ওই কর্টিকোস্টেরয়েডের জায়গায় লিখে দেন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। কোথায় স্যার? এসআইডি হ্যাঁ, কর্টিকোস্টেরয়েডের জায়গায় লিখে দেন। যারা আমি বলবো স্কেলিটাল মাসল লিখতেছে ওটা কি স্যার এসএআইডি? না, ওইটা ওই গ্রুপেরই ড্রাগ, এরা মাসল রিল্যাক্সেন্ট। ঠিক আছে, নিচেরটা হচ্ছে ব্যাকলোফেন, ওইটা হচ্ছে মাসল ব্যাকলোফেন হচ্ছে মাসল আর রিল্যাক্সেন্ট। কর্টিকোস্টেরয়েড কোনটা? কর্টিকোস্টেরয়েড যে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এরপর দেখেন ড্রাগ ফর গাউটি আর্থ্রাইটিস, তাই না? ড্রাগ ফর গাউট, স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ইনফ্লামেটরি ড্রাগ। স্টেরয়েড, হ্যাঁ স্টেরয়েড, এস টি ই আর ও আই টি, স্টেরয়েড, ঠিক আছে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। স্যার একটা জায়গা দিয়ে দিলেন সংক্ষেপ দিয়ে দিলেন ক্লিয়ার তো? তাহলে কর্টিকোস্টেরয়েড হচ্ছে কি একেবারে কি অ্যাজমা থেকে শুরু করে সবগুলা রোগের জন্য কিন্তু ইউজ করা যাচ্ছে, এবং ম্যাক্সিমাম অর্থে এটা আমাদের শরীরে হরমোন, তার মানে কি সুনির্দিষ্ট ইন্ডিকেশন ছাড়া ব্যবহার করা যাবে না। আপনাদের লেভেল থেকে তো প্রেসক্রিপশন ছাড়া এটা কি ব্যবহার করা উচিতই না। ওকে, তারপরেও আপনি যদি চান স্যার ব্যবহার করতে পারেন। এটা কি হবে স্যার তাহলে এটা কিন্তু বলে দিলাম স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট। স্কেলিটাল মাসল কোনগুলো? আমার হাড়ের সাথে লাগানো যে মাসলগুলো আছে, এগুলো যদি কখনো টান খায়, ব্যথা পায়, তাহলে কি এনএসএআইডির সাথে এই ড্রাগগুলো দিলে কি ইফেক্টিভনেস মানে- বাড়বে। এনএসএআইডি ছাড়া ব্যথার ওষুধ একটাও না, এগুলো সব সাপোর্টিং। এখন আমরা যেগুলো পড়বো সবই কি ডাইরেক্ট ব্যথার ওষুধ, এগুলো কি এনএসআইডির supporting। সাথে এটা বিলাস হবে মানে এটা বিলাস ঠিক আছে এরপর নিচে চলে যান গাউটি আর্থ্রাইটিস। তাহলে এখানে আমরা অ্যান্টি গাউটি ড্রাগ যে পড়বো, গাউট বা বাত রোগের প্রধান কারণ কি? ইউরিক অ্যাসিড। তাহলে এই টাইপের যে ড্রাগ